পারস্যের রাজদূত আব্দুর রাজ্জাকের ভারত ভ্রমণের বিবরণ সম্পর্কে যা জানো লেখো। হ্যালো ফ্রেন্ড, আলো আর্ট স্টাডি সেন্টার থেকে আমি আলো মাস্টার। আজ তোমাদেরকে আমি বোঝাবো দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের ইতিহাস বিষয়টির প্রথম অধ্যায় আব্দুর রাজ্জাক ভারত বিবরণ সম্পর্কে যে অভিমত পেশ করেছেন তা লেখো। তা শুরু করা যাক। তবে শুরু করার আগে একটা কথা, আমার কোচিং সেন্টার আলো আর্ট স্টাডি সেন্টারে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ভর্তি চলছে। একাদশ ও দ্বাদশ শ্রেণীর সমস্ত বিষয় পড়ানো হয়। যে সমস্ত ছাত্রছাত্রী আমার কাছে পড়তে ইচ্ছুক তারা ফোন নম্বরে ফোন করে আমার সাথে যোগাযোগ করো। যাই হোক, শুরু করি আজকের টপিক, দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের ইতিহাস আব্দুর রাজ্জাকের ভারত ভ্রমণের বিবরণ। গিয়াসউদ্দিন তুগলকের মৃত্যুর পর তার পুত্র মোহাম্মদ বিন তুগলক সিংহাসনে বসেন 1325 খ্রিস্টাব্দে। অর্থাৎ 1325 খ্রিস্টাব্দে গিয়াসউদ্দিন তুগলক মারা যাচ্ছেন এবং মোহাম্মদ বিন তুগলক সিংহাসনে বসছেন। সিংহাসনে বসেই তিনি বেশ কিছু কর্মকাণ্ড করছেন। প্রথম তিনি দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি করছেন, তামার নোট প্রচলন করছেন। তারপর রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তর করেন। এরপর মোহাম্মদ বিন তুগলক খোরসানে অভিযান চালিয়ে ব্যর্থ। এই কর্মকাণ্ডগুলো করার ফলে দেখা যাচ্ছে মোহাম্মদ বিন তুগলক একটু দুর্বল হয়ে পড়ছে। আর ঠিক এই সুযোগ নিয়ে দক্ষিণ ভারতে ছোট ছোট রাজ্যগুলো তারা মাথা চাড়া দিয়ে উঠছে। এরকমভাবেই দুটো রাজ্যের নাম পাওয়া যায়, একটা হচ্ছে তোমার বিজয়নগর, একটা হচ্ছে বাহামনি। এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বিজয়নগর। বিজয়নগর রাজ্যটি প্রতিষ্ঠা করেন হরিহর ও বুক্কা নামক দুই ভাই। হরিহর ও বুক্কা এই দুই ভাই তুঙ্গাভদ্রা নদীর তীরে এই বিজয়নগর রাজ্যটি প্রতিষ্ঠা করেন। বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা হওয়ার পর এই সাম্রাজ্যের প্রথম রাজা হন হরিহর। হরিহর সিংহাসন আরোহণ করেই তিনি বিজয়নগরের সঙ্গম বংশের প্রতিষ্ঠা করেন। হরিহর ও বুক্কা মিলে তুঙ্গাভদ্রা নদীর তীরে একটি শহর গড়ে তোলেন। এই শহরটির নাম করেন বিদ্যানগর। হরিহরের পর বিজয়নগর সাম্রাজ্যের রাজা হন বুক্কা। বুক্কা তখন কী করলেন, ওই বিদ্যানগরের নাম পরিবর্তন করে নাম রাখলেন বিজয়নগর। বুক্কার পর রাজা হচ্ছেন প্রথম দেবরায়। প্রথম দেবরায়ের শাসনকাল ছিল 1406 থেকে 1424 সাল পর্যন্ত। এরপর প্রথম দেবরায় মৃত্যু হচ্ছে। প্রথম দেবরায়ের মৃত্যুর পর বিজয়নগরের সিংহাসনে বসছেন দ্বিতীয় দেবরায়। দ্বিতীয় দেবরায়ের শাসনকাল হচ্ছে 1424 থেকে 1446 খ্রিস্টাব্দ পর্যন্ত। দ্বিতীয় দেবরায়ের শাসনকালে পারস্য থেকে একজন পর্যটক ভারতবর্ষে ছিলেন, তার নাম আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক ছিলেন পারস্য দেশীয় বা ইরানের রাজদূত। আব্দুর রাজ্জাক ইরানের হিরাট শহরে 1413 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম ছিল কামালউদ্দিন আব্দুর রাজ্জাক বিন ইসাক সমরকান্দি। তার পিতার নাম ছিল জামালউদ্দিন ইসাক। পিতা জামালউদ্দিন ইসাক ইরান অর্থাৎ পারস্যের রাজা শাহরুখের অধীনে বিচার বিভাগীয় এক কর্মচারী ছিলেন। এবার তার পিতা মারা গেলে শাহরুখের চোখে বা নজরে পড়ে আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাকের বুদ্ধি ও ট্যালেন্ট দেখে পারস্যের সম্রাট শাহরুখ আব্দুর রাজ্জাককে তার রাজদূত নিয়োগ করেন ও রাজদূত নিয়োগ করে আব্দুর রাজ্জাককে প্রথম 1442 খ্রিস্টাব্দে ভারতবর্ষের কালিকট বন্দরের রাজা জিমোরিনের দরবারে পাঠান, রাজদূত হিসাবে পাঠান। 1442 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে আব্দুর রাজ্জাক কালিকটে পৌঁছান। এরপর কালিকট থেকে 1443 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে বিজয়নগরের রাজা দ্বিতীয় দেবরায়ের দরবারে পৌঁছান। আব্দুর রাজ্জাক 1445 খ্রিস্টাব্দে আবার দেশে ফিরে যান। দেশে ফিরে গিয়ে তিনি ভারতের ভ্রমণ বৃত্তান্ত বা ভারতে তিনি যে ভ্রমণ করতে এসেছিলেন তা নিয়ে একটা গ্রন্থ লেখেন। সেই গ্রন্থটির নাম হলো মাতাল উস সদাইন ওয়া মাজমা। এই গ্রন্থটিতে ভারত বিবরণ সম্পর্কে তিনি লেখেন। আব্দুর রাজ্জাক কেরলের কালিকট বন্দরের অধিবাসীদের সম্পর্কে বলেন, এখানকার বসবাসকারী মানুষেরা এরকম হতে পারে আমি তা কখনো কল্পনা করতে পারিনি।
এখানকার লোকেদের তিনি অদ্ভুত জাতি বলে কল্পনা করেছেন। তিনি কালিকটের লোকেদের সম্পর্কে তিনি বলেছেন যে কালিকটের কালো লোকজন আদুল গায়ে, আদুল মানে খালি গায়ে, আদুল গায়ে শুধু নাভি থেকে হাঁটু পর্যন্ত একখানি ল্যাঙ্গট পরে, ল্যাঙ্গট কথার অর্থ হচ্ছে লুঙ্গি, ল্যাঙ্গট পরে ঘুরে বেড়াতো। তাদের এক হাতে একখানি ঝকঝকে ছোড়া থাকতো আর অন্য হাতে একখানি মেঘের মতো ঢাল থাকতো। আব্দুর রাজ্জাক বলেছেন কালিকটে মুসলমানরা আরবদের মতো দামি পোশাক পরতো। তিনি অন্যান্য হিন্দুদের মতো সেখানকার রাজাকেও আদুল গায়ে দেখেছিলেন, অর্থাৎ খালি গায়ে দেখেছিলেন। সেখানকার লোকেরা তাদের রাজাকে সামুরি বলে ডাকতো। সামুরি মারা গেলে নিজের ছেলে কিংবা অন্য কোনো আত্মীয়, কারণ তাদের নিয়ম ছিল রাজা মারা গেলে বোনের ছেলেরা সিংহাসনে বসবে, তার নিজের ছেলে বা অন্য কোনো আত্মীয় সিংহাসনে বসতে পারবে না। আব্দুর রাজ্জাক কালিকট থেকে ব্যাঙ্গালোরে আসেন, যার বর্তমান নাম হচ্ছে ব্যাঙ্গালোর। সেখানে তিনি একটি মন্দির দেখতে পান, যা দিকে তার মন প্রশংসায় ভরে যায়। এই মন্দিরের প্রবেশপথ ব্রোঞ্জ দ্বারা আচ্ছাদিত ছিল। মন্দিরের মণ্ডপে স্বর্ণের তৈরি একটি মূর্তি ছিল, যা মানুষের মতো দেখতে, অর্থাৎ যা মানুষের অবয়বের মতোই দেখতে, এবং উচ্চতা প্রায় মানুষের মতোই ছিল। মূর্তির চোখে বসানো ছিল দুটি রক্তিম পাথর, যার নাম রুবি। এমন চমৎকারভাবে নির্মিত এই মূর্তিটি যেন দেখে মনে হয় তার এই লাল চোখ দুটি সত্যি যেন তাকিয়ে আছে। আব্দুর রাজ্জাকের সঙ্গে দ্বিতীয় দেবরায়ের সাক্ষাৎ। আব্দুর রাজ্জাক বিজয়নগরের শাসন ব্যবস্থার বর্ণনা দিয়েছেন। শাসন ব্যবস্থার রাজাই ছিলেন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। রাজাকে সাহায্য করত কয়েকজন মন্ত্রী, তাদের মধ্যে একজন থাকতো প্রধানমন্ত্রী বা মন্ত্রী পরিষদ। এছাড়াও কিছু উচ্চপদস্থ কর্মচারী, যেমন কোষাধ্যক্ষ, পুলিশ প্রধান, বাণিজ্য প্রধান, অধিকারকর্তা প্রভৃতি। রাজার রাজসভায় সমাজের বিখ্যাত ব্যক্তিগণ যেমন অভিজাত শ্রেণী, ব্রাহ্মণ শ্রেণী, সঙ্গীতজ্ঞ, সাহিত্যিক প্রমুখ ব্যক্তিগণ রাজার রাজসভায় অলঙ্কৃত করত। বিজয়নগরের রাজারা হিন্দু হলেও তারা ছিল ধর্মনিরপেক্ষ। তাদের রাজ্যে সকল ধর্মের মানুষ নির্ভয়ে নিজে নিজে ধর্মচারণ করতে পারত। তারা রাজ্যের বিভিন্ন স্থানে সুখে শান্তিতে বসবাস করত। সেনাবাহিনী বিভিন্ন সরকারি পদে বিভিন্ন ধর্মের লোক কাজ করত। আব্দুর রাজ্জাক বিজয়নগর রাজ্যের রাজপ্রাসাদের কাছে একটি টাকশালার কথা বলেছেন। এই টাকশালার উল্টো দিকে নগরের শাসনকর্তা বা কার্যালয় ছিল। এই কার্যালয়ে দৈনিক 12,000 পুলিশ কাজ করত। তাদের দৈনিক বেতন দেওয়া হতো 12,000 ফনক নামক স্বর্ণমুদ্রা। কারণ বিজয়নগরে 3 ধরনের স্বর্ণমুদ্রার কথা আব্দুর রাজ্জাক বলেছেন। প্রথম হচ্ছে বারাহ, তারপর হচ্ছে পর্বত, আর 3 নম্বর হচ্ছে ফনক। এই ফনক স্বর্ণমুদ্রার মাধ্যমে এই পুলিশ বাহিনীর বেতন দেওয়া হতো। আব্দুর রাজ্জাক বিজয়নগরের গণিকালয়ের বর্ণনা দিচ্ছেন। গণিকালয়ের কথার অর্থ হচ্ছে পতিতালয়। রাজ্জাক একাধিক গণিকালয় দেখেছেন। গণিকারা সুন্দর মণিমুক্ত গহনা পরত এবং সুন্দর বাড়িতে বসবাস করত। আব্দুর রাজ্জাক জানিয়েছেন টাকশালের পিছনে একটি বাজার আছে, তার দুদিকে বাড়ি এবং প্রাঙ্গণ আছে। বাড়িগুলির সামনে পাথরের তৈরি আসন আছে। মধ্যাহ্নের প্রার্থনার পর
এই বাড়িগুলির সামনে সুন্দরভাবে সাজানো গোছানো চেয়ারে গণিকারা বসে থাকতো। আব্দুর রাজ্জাকের মতে বিজয়নগরের দেবদাসী প্রথার ব্যাপক প্রচলন ছিল। মন্দিরের সামনে যখন ভোগ দেওয়া হতো তখন এই দেবদাসী নারীরা দেবতার সামনে নৃত্য করত। ধর্মীয় উৎসবের সময় এরা মন্দিরের সামনে নাচ গান করত। আব্দুর রাজ্জাক বিজয়নগরের অর্থনীতি জীবন বর্ণনা দিয়েছেন। আব্দুর রাজ্জাক তার বর্ণনায় বিজয়নগর রাজ্যের অর্থনীতি সমৃদ্ধির কথা বলেছেন। তিনি বলেছেন, ধনসম্পদে পরিপূর্ণ এই বিজয়নগরের মতো এত শক্তিশালী রাজার ধনসম্পদ এত বেশি ছিল যা পরিমাপ করা সম্ভব ছিল না। এই রাজ্যের সকল শ্রেণী মানুষের আব্দুর রাজ্জাক বিজয়নগরের উৎসবের বর্ণনা দিয়েছেন। উৎসবের মধ্যে প্রধান উৎসব মহানবমী। তিনি এই উৎসবের প্রত্যক্ষদর্শী ছিলেন। দুর্গাপুজোর নবমী তিথিতে এই উৎসবটি শুরু হতো। এই উৎসবে সমগ্র রাজ্য থেকে সামন্ত রাজা ও খ্যাতিমান সম্ভ্রান্ত ব্যক্তিগণ রাজধানীতে উপস্থিত হতেন। এই উৎসবে নৃত্য, গান, হাতির খেলা, বাজিকরদের খেলা, গল্পকারদের গল্প লেখা প্রভৃতি অনুষ্ঠিত হতো। এই উৎসবটি 3 দিন ধরে আব্দুর রাজ্জাক বিজয়নগরের অলঙ্কারের ব্যবহারের কথা বলেছেন। আব্দুর রাজ্জাক জানিয়েছেন, কোষাগারের ঢালাইয়ের ওপর সোনা ঢেলে রাখা হতো। ধনী দরিদ্র সকলেই শরীরের বিভিন্ন অঙ্গে সোনা ব্যবহার করত। তিনি লিখেছেন, পুরুষরা মূল্যবান পাথর খচিত আংটি ও কানে দুল পরত। দেশের সব শ্রেণীর মানুষ সকলেই অলঙ্কার পরিধান করত। আব্দুর রাজ্জাক বিজয়নগরের খাদ্যাভ্যাসের কথা বলেছেন। বিজয়নগরের সাধারণ মানুষের খাদ্য ছিল ভাত ও মাছ। ব্রাহ্মণরা তবে মাংস খেত না, তবে আর সকল বংশের লোকেরা মাংস খেত। আব্দুর রাজ্জাক জানিয়েছেন, এ রাজ্যে মানুষ বহু রকমের পশু পাখি শিকার করে তার মাংস খেত। মহানবমী উৎসবে রাজা পশু বলির ব্যবস্থা করত। এইভাবে আব্দুর রাজ্জাক বিজয়নগরের বর্ণনা দিয়েছেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। আবার কোনো একদিন কোনো এক সময়ে কোনো একটা ভিডিও নিয়ে হাজির হব। চীন আলো আর্ট স্টাডি সেন্টারে এখন একাদশ ও দ্বাদশ শ্রেণী ভর্তি চলছে। যে সমস্ত ছাত্রছাত্রী একাদশ ও দ্বাদশ শ্রেণীতে ভর্তি হতে চাও, তারা আমার
স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ফোন করে যোগাযোগ করে নাও। আমি 3 জায়গায় পড়াই, রায়গ্রামে আমার নিজের বাড়িতে, ভাগড়ার বাস স্ট্যান্ডে এবং কুসুমগ্রাম যেটা আমার মেন কোচিং সেন্টার কুসুমগ্রামে নবদ্বীপ রোডে মাস্টার পড়াই। যাই হোক, আজকে এই পর্যন্তই। টাটা, বাই বাই।